আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব সংখ্যার 3 নম্বর ক্লাস। সংখ্যার 3 নম্বর ক্লাস, এটা দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। দেখেন, আমরা প্রথমত পূর্ণ সংখ্যা নিয়ে পড়ব। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে যে সংখ্যাকে খণ্ডন করা হয় নাই, যে সংখ্যাকে ভাঙা হয় নাই, মানে যে সংখ্যাকে টুকরা করা হয় নাই, সেটা হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এটা 3 প্রকার। দেখেন তো, -4, -7, -12,000, -10 লক্ষ, -1, 0, 1, 2, 3, 4, এগুলা সবগুলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অর্থাৎ অখণ্ড সংখ্যা বলতে পূর্ণ সংখ্যাকে বোঝায় 30 এবং খণ্ড সংখ্যা বলতে বোঝায় 3.2, খণ্ড সংখ্যা বলতে বোঝায় 2.1 অথবা 2/2 অথবা 2/3। এটা হচ্ছে খণ্ড সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আমি প্রথমে ঋণাত্মকটা লিখে ফেলছি। তাহলে এইদিকে ইনফাইনিটি মানে হচ্ছে ঋণাত্মকের দিকে অনেকগুলো, অসীম পর্যন্ত। আমি এইদিকে ঋণাত্মকগুলো লিখতেছি -4, -3, -2। ঋণাত্মকের দিকে অসীম পর্যন্ত এগুলো হচ্ছে ঋণাত্মক। এবং অখণ্ড সংখ্যা হচ্ছে 0। 0 হচ্ছে অখণ্ড সংখ্যা। এবং ধনাত্মক সংখ্যা হচ্ছে 2, 8, মানে যেগুলোর আগে প্লাস সাইন আছে, যেগুলোর আগে প্লাস 9 এবং 12, 14, এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0, যেটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, এটার নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা, সেটা হচ্ছে 0। আশা করি আমি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমি এরপর আরেকটা জিনিস দেখাবো, এটা একটু খেয়াল করেন। আমি একটা কথা বলবো, বর্গ। বর্গ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। বর্গ মানে স্কোয়ার। আচ্ছা, বর্গ মানে হচ্ছে কোনো একটা সংখ্যার উপর স্কোয়ার আনা। আচ্ছা, কোনো একটি সংখ্যার উপর যদি স্কোয়ার আনি, কোনো একটা সংখ্যার উপর যদি স্কোয়ার আনি, মনে করেন 3 স্কোয়ার। অর্থাৎ আমি যদি বলি 3-এর বর্গ, 3-এর বর্গ মানে হচ্ছে 3 স্কোয়ার, সেটা হচ্ছে কত? 9। আবার আমি যদি আপনাকে বলি 4 স্কোয়ার, আমি যদি বলি 4-এর বর্গ কত, তাহলে 4-এর বর্গ 4 স্কোয়ার মানে হচ্ছে 4-4 16। তাহলে আমি যদি বলি 3-এর বর্গ কত? 9। আমি যদি বলি 4-এর বর্গ কত? 16। আর এই চারটার নাম, এই চারটার নাম হচ্ছে বর্গমূল। এই চারটার নাম কি? বর্গমূল। অথবা আমি আপনাকে আরও একটা দেখাই, 5-এর বর্গ হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। 5-এর বর্গ কত? 25। তাহলে আমি যদি আপনাকে বলি 5-এর বর্গ কত, তার উপরে স্কোয়ার করে দিবেন 25। এবং এটা হচ্ছে বর্গ, 25টা হচ্ছে বর্গ। এবং এই 25-এর এটা হচ্ছে বর্গমূল। এটা কি? বর্গমূল। আমি বর্গমূল এবং বর্গ জিনিসটা বোঝাতে পেরেছি। আমি যদি বলি 49, আমি যদি বলি 7-এর বর্গ কত, 7-এর বর্গ 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে 7-এর বর্গ কত? 49। আমি যদি আপনাকে বলি 7-এর বর্গমূল কত, 49-এর বর্গমূল কত? বর্গমূল তাহলে 7। এবার বর্গমূলকে আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে রুট। আপনি মনে রাখবেন, রুট 49 মানে হচ্ছে 49-এর বর্গমূল, তাহলে সেটা হবে কত? 7। আমি বর্গ এবং বর্গমূল জিনিসটা বোঝাতে পেরেছি। অর্থাৎ আমি যদি নর্মাল ভাষায় বলি, কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার করার পরে যেটা আসবে সেটা হচ্ছে বর্গ। এবং যেই বর্গ সংখ্যাটি আসবে, যেই বর্গ সংখ্যাটি আসবে, সেই বর্গ সংখ্যার উপর রুট করলে যেটা আসবে সেটা হচ্ছে বর্গমূল। কথা ক্লিয়ার? এই জায়গায় কথা শেষ। আচ্ছা, আমি তো আপনাকে একটু আগে যেটা দেখেছি সেটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। একটু খেয়াল করুন, 0টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমি পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশনে আপনাদেরকে ঋণাত্মক, ধনাত্মক, অঋণাত্মক সংখ্যা দিয়েছিলাম। তাহলে সেখানে অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি যদি পূর্ণ সংখ্যা এর পূর্ণবর্গ সংখ্যা বের করতে চাই, তাহলে তার উপরে স্কোয়ার করে দিব 0। আচ্ছা, তার উপরে স্কোয়ার করে দিব 0। আচ্ছা, ধরেন 1, 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা। 1-এর পূর্ণবর্গ সংখ্যা হবে কত? 1, সেটা হবে 1 স্কোয়ার মানে 1। আমি যদি বলি 2, 2-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 2 স্কোয়ার মানে এটা হচ্ছে, মানে কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার করার পরে যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সেটা হবে কত? 4। আমি যদি আপনাকে বলি 3, আমি যদি আপনাকে বলি 3 একটা পূর্ণ সংখ্যা, 3-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 9। আমি যদি বলি 4, তাহলে 4-এর পূর্ণবর্গ সংখ্যা 4-4 16।
আমি যদি বলি 5, 5-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 5 5 25, 6 মানে হচ্ছে 36, 6 6 36। এবং আমি যদি বলি 7, 7-এর স্কোয়ার মানে হচ্ছে 7 7 49। আমি যদি আপনাকে বলি 8, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 8 8 66। আমি যদি আপনাকে বলি 9, 9-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9 স্কোয়ার মানে 9 9 81। আমি যদি আপনাকে বলি 10, 10, 10-এর পূর্ণবর্গ সংখ্যা 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 10 100, অর্থাৎ 10-এর পূর্ণবর্গ এটা, 7-এর পূর্ণবর্গ এটা, 5-এর পূর্ণবর্গ 25, 5-এর পূর্ণবর্গ কত? 25, 5 5 25, 5-এর পূর্ণবর্গ। আচ্ছা, এইভাবে একটু যদি সমস্যা হয় তাহলে আমরা দাগগুলো একটু দিয়ে দিই, যাতে ওইটার জায়গায় ওইটা চলে না যায়। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা আমরা 0 থেকে 10 পর্যন্ত কি সংখ্যা বের করছি? পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আরও করব, দেখেন এবার আবার দি পূর্ণ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবং এখান থেকে কি? পূর্ণবর্গ। কি করব? পূর্ণবর্গ। তাহলে পূর্ণ সংখ্যার উপরে স্কোয়ার করলে যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ। এখন আমরা কি দেবে? 11, 11-এর পূর্ণবর্গ কত? 11 স্কোয়ার মানে হচ্ছে 121। 12-এর বর্গ পূর্ণবর্গ, তা 12-এর পূর্ণবর্গ মানে হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 146। 13 পূর্ণ সংখ্যা হচ্ছে 13, তার উপরে পূর্ণবর্গ মানে তার উপরে স্কোয়ার, 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এবং 14 পূর্ণ সংখ্যা 14, 14-এর উপরে যদি স্কোয়ার করেন 196, 196। এবং পূর্ণ সংখ্যা 15, 15-এর উপরে স্কোয়ার করলে আসবে 225, 225। এবার হচ্ছে 16, 16-এর উপরে 16-এর পূর্ণবর্গ 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, 256। এবং 17 স্কোয়ার, 17 স্কোয়ার মানে হচ্ছে 17 পূর্ণ সংখ্যা 17, এবং পূর্ণবর্গ মানে হচ্ছে 17 স্কোয়ার মানে হচ্ছে 289। এরপরে হচ্ছে 18, 18 হলে যেটা আসবে সেটা হচ্ছে 18 স্কোয়ার মানে হচ্ছে 324, আশা করি 324। তারপরে হচ্ছে 19, পূর্ণ সংখ্যা 19, তার উপরে স্কোয়ার 361। এবং 20, 20-এর পূর্ণবর্গ সংখ্যা 20 স্কোয়ার মানে হচ্ছে 400। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি। 324 না, সরি, এটা হবে 314। এটা হবে কত? 314। 18 স্কোয়ার মানে 314। আমি আশা করি এতটুকু কথা। এটা হবে 114 স্কোয়ার 196, 14 স্কোয়ার কত হবে? 196। আচ্ছা, আমি এই পূর্ণ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা বিষয়গুলো একটু দেখাইছি। এবার আমি আপনাকে একটা ডেফিনেশন দিই, এটা একটু ক্লিয়ার করেন। পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যার উপরে স্কোয়ার করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ওই সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা। বোঝাতে পারি নাই? কোনো একটা পূর্ণ সংখ্যার উপরে যদি স্কোয়ার করি যেটা আসবে সেটা হবে ওই যার উপরে স্কোয়ার করছি তার পূর্ণবর্গ। তাহলে 2 স্কোয়ার মানে 4, এই 4টা কার পূর্ণবর্গ? 2-এর পূর্ণবর্গ, 2-এর কি? পূর্ণবর্গ। আর যদি আমি আপনাকে বলি 4-এর বর্গমূল কত, তাহলে 4-এর বর্গমূল হবে এটা। তাহলে পূর্ণবর্গ বিষয়টা ক্লিয়ার করাতে পেরেছি। অথবা আমি স্কোয়ার না বলে আমি যদি বলি কোনো একটা সংখ্যাকে, ধরেন কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি যেটা আসবে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি যেটা আসবে সেটা হবে ওই সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা। মানে একই সংখ্যা যদি দুইটা গুণ করি গুণফল যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এবং ওই যেই সংখ্যাগুলা গুণ করেছিলাম সেই সংখ্যাটা হচ্ছে এই পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল। তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করাতে পেরেছি। আমি এখন আপনাকে পূর্ণবর্গ বুঝাইছি। দেখেন এবার আপনি আমাকে বলেন পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 0টা কি পূর্ণবর্গ? হ্যাঁ, 0টা পূর্ণবর্গ। 1টা কি পূর্ণবর্গ? হ্যাঁ, 1টা পূর্ণবর্গ। 4 কি পূর্ণবর্গ? তাহলে 2 কি পূর্ণবর্গ? না। আচ্ছা দেখেন এটা এরপরে আমি আবার দেখাই। এরপরে এতটুকু বিষয় বোঝাতে পেরেছি। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই। স্কোয়ার করলে 0 পাই, তাহলে এটা পূর্ণবর্গ। 1-এর উপরে স্কোয়ার করলে 1 পাই, এটা পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ নয় কোনটা? এটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়? এটা অবশ্যই পূর্ণবর্গ, কারণ 2-এর উপরে স্কোয়ার করলে এটা পাই। এটা কি পূর্ণবর্গ নয়? হ্যাঁ, এটা পূর্ণবর্গ নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়। এটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়? এটা অবশ্যই পূর্ণবর্গ, কারণ 3-এর উপরে স্কোয়ার করলে যেটা পাই সেটা হচ্ছে 9। আর এটা কি পূর্ণবর্গ নয়? তাহলে এতটুকুর মধ্যে আমি আপনাকে পূর্ণবর্গ সংখ্যা কোনটা এবং পূর্ণবর্গ সংখ্যা কোনটা নয়
এই কথাগুলো ক্লিয়ার করাতে পেরেছি। এবার পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয়, এই দুটো জিনিস যদি বুঝতে পারি, এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে এবার আমি যাব। দেখেন, এবার আমি সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, দেখেন, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করে, আপনি অমূলদ সংখ্যাটাকে চাইলে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারবেন। এখন আমি এরপরে কিছু কথা বলবো। দেখেন, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে মনে রাখবেন আপনি পি বাই কিউ। এটা পরে আমি পি বাই কিউর বিষয়টা একটু পরে বলবো, আগে এটা দেখেন, আগে এই জিনিসটা দেখেন। আচ্ছা, আমি আগে ডেফিনেশনগুলো দিয়ে দিই, ডেফিনেশনগুলো আগে দিয়ে দিই, এরপরে আমি ডেফিনেশনগুলো আগে দিয়ে এরপর আমি বোঝাবো আপনাকে। দেখেন, মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, কিন্তু কিউ ইকুয়াল জিরো হতে পারবে না, নিচেরটা জিরো হতে পারবে না, মানে কিউ নট ইকুয়াল জিরো, কিউ জিরো হতে পারবে না। তাহলে যে সংখ্যাকে কি করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, নিচেরটা জিরো হতে পারবে না। এখানে পি কিউটা কি? পি কিউটা হচ্ছে জিরো ছাড়া বাকি সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 7, মানে পি এবং কিউ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, তবে একটা শর্ত, কিউটা জিরো হতে পারবে না, কিন্তু পিটা জিরো হলে সমস্যা নেই। আচ্ছা, দেখেন, এবার আমি আপনাকে বলি সকল পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখান থেকে আমি একটা কথা বলি, শুনে, পি মানে পূর্ণ সংখ্যা, কিউ মানে পূর্ণ সংখ্যা 2/3, 2/3। তাহলে যদি উপরেরটাও যদি পূর্ণ সংখ্যা হয়, নিচেরটাও যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটাকে আপনি মূলদ সংখ্যা বলতে পারবেন। তাহলে 2/3 একটা কি? মূলদ সংখ্যা। মানে যে কোনো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি? পূর্ণবর্গ মূলদ সংখ্যা। আমি যদি আপনাকে বলি 10/3, তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও কি সংখ্যা? এটাও মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন তো 11/12, এটাও কি সংখ্যা? উপরেরটা হচ্ছে পি, নিচেরটা হচ্ছে কিউ। পি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে উপরেরটাও পূর্ণ সংখ্যা, নিচেরটাও পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো হচ্ছে কি? মূলদ সংখ্যা। এবার আমি আপনাকে বোঝাই, শুনেন, সকল পূর্ণ সংখ্যা, সকল কি সংখ্যা? সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, মূলদ। যেমন আমি যদি বলি 0 1 0 1 2 3 4 5 6 7, কেন? কারণ সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। কিভাবে? দেখেন তো, 0/1, 0 মানে 0/1, 1/1, 2/1, 3/1, 4/1, 5/1, 6/1, 7/1। উপরেরটাও একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা, উপরেরটাও একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা, উপরেরটা পি, নিচেরটা কিউ। তাহলে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এমনকি আপনি মাইনাসে দেন, দেখেন তো, -1/1, -4/1, আপনি -6/1, তাহলে এগুলো সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই জন্য আমি বলছি কি সকল পূর্ণ সংখ্যাই কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে সকল ভগ্নাংশ সংখ্যা, সকল এখন দেখেন, এগুলাকে এভাবে 1 না দিয়ে শেষ, এটাই তো আমি বোঝার জন্য তো দিছি 1। সকল ভগ্নাংশ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। যেমন দেখেন তো কিরকম, 10/3, 14/6 এবং 15/4, 16/17 এবং 20/19,
এগুলো সবগুলা সকল ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কেন? এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। পি বাই কিউ আকারে, উপরেরটা হচ্ছে পি, নিচেরটা হচ্ছে কিউ। আর পি এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা, তাহলে উপরেরগুলো পূর্ণ সংখ্যা, নিচেরগুলো পূর্ণ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আসেন, এবার এই ডেফিনেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ডেফিনেশনটা আমি আপনাকে একটু বুঝাবো। দেখেন, আমরা কিছুক্ষণ আগে পূর্ণবর্গ সংখ্যা দেখছি এবং পূর্ণবর্গ নয় কোনটা সেটা দেখছি। পূর্ণবর্গ কোনটা দেখছি, পূর্ণবর্গ নয় কোনটা সেটা দেখছি। আমি যদি বলি পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 4 পূর্ণবর্গ সংখ্যা, 1 পূর্ণবর্গ সংখ্যা, 0 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, 4 4 16 পূর্ণবর্গ সংখ্যা, 5 5 25 পূর্ণবর্গ সংখ্যা, 6 6 36, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ নয়, এখানে একটা জিনিস লিখে দিই, দেখেন, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন 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 পূর্ণবর্গ নয় এরকম একটা সংখ্যা নেই, 3 পূর্ণবর্গ নয়। তাহলে 3-এর বর্গমূল মানে কি? √3। বর্গমূল মানে রোটানা, তাহলে √3 এটা অমূলদ সংখ্যা। যেমন √5 এটা অমূলদ সংখ্যা, যেমন √6 এটা অমূলদ সংখ্যা, √7 এটা অমূলদ সংখ্যা। কারণ 5 6 7 এগুলা কি না? পূর্ণবর্গ না, এগুলো পূর্ণবর্গ নয়। এই জন্য যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেই সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যদি আমি বলি √4, তাহলে এটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়? 7টা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু √4 মানে কত? 2। তাহলে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? অবশ্যই এটা অমূলদ সংখ্যা। 2 মানে 2/1, উপরেরটা পি, নিচেরটা কিউ। আর আপনি যদি এগুলো লিখেন, এগুলোকে আপনি এভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। এই জন্য আমি বলি কি পূর্ণবর্গ নয় এমন সব সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার দেখেন, শুধুমাত্র, এবারে দিকে দেখেন, শুধুমাত্র অসীম দশমিক সংখ্যা, শুধুমাত্র অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যায় ছাড়া, অসীম দশমিক সংখ্যাই অমূলদ সংখ্যা। আচ্ছা দেখেন, অসীম দশমিক সংখ্যা ছাড়া সকল দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিরকম আমি বলি, শোনেন, শুধুমাত্র অসীম দশমিক সংখ্যা ছাড়া সকল দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা। আমি যদি আপনাকে বোঝাই, দেখেন, 0.00 ধরেন 0.213, অথবা ধরেন এভাবে ধরেন 2.213, এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এটা মূলদ সংখ্যা। কারণ এটা কি? সসীম, এটা অসীম না। এটা কি না? মানে অসীম মানে যেটার শেষ নাই কিন্তু এটার শেষ আছে। আমি এটাকে চাইলে পি বাই কিউ আকারে লিখতে পারি। কিভাবে? আমি উপরে যে এরকম আছে সেরকম বসে দিব, 2 2 13 13, নিচে আছে এই জন্য এই দশমিকের জন্য একটা 1, দশমিকের জন্য পরে 3টা সংখ্যা, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কিউ। এই জন্য এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ দশমিক দুনিয়ার যত দশমিক সংখ্যা আছে সবগুলা মূলদ সংখ্যা, শুধুমাত্র কোনটা ছাড়া? অসীম দশমিকটা ছাড়া, অসীম দশমিকটা ছাড়া। আচ্ছা, যদি আমি বলি, যেমন আমি যদি আপনাকে বলি 4.312, এটা মূলদ নাকি অমূলদ? এটা কি সসীম নাকি অসীম? এটা হচ্ছে সসীম, মানে এটা শেষ আছে, তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। কারণ এটাকে লিখে যাবে 34314, দশমিকের জন্য একটা 1, 3টা শূন্য নিচে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা অঙ্কের জন্য একটা করে সংখ্যা। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, এই জন্য এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এইরকম দশমিক সংখ্যা যেগুলো শেষ আছে সেগুলো মূলদ সংখ্যা। আচ্ছা, এবার দেখেন, ধরেন 3.1416 ... ইনফাইনিটি, যার শেষ নাই, ইনফাইনিটি ... অনেক পর্যন্ত আছে, মানে অনেক পর্যন্ত, যার শেষ নাই।
এটা কি সসীম না, এটা কি সসীম নাকি অসীম? অসীম। এটা অবশ্যই অসীম, এটার শেষ নাই। তো এটার শেষ নাই, আপনি কি চাইলে এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবেন? না, পসিবল না। তো আপনি উপরে কি লিখবেন, কারণ এখানে তো অনেকগুলো আছে। তাহলে এটাকে আপনি ভগ্নাংশের মতো করে পি বাই কিউ আকারে লিখতে পারবেন না। এই জন্য এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমি আপনাকে আরও একটা বোঝাই। 2.3, 4, 5, 6, 7, 8, 9 ... মানে এটার কি শেষ নাই? শেষ নাই মানে অসীম। এই অসীম সংখ্যাটাকে আপনি কেমনে প্রকাশ করবেন বলেন তো ভাইয়া? আপনি পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে চান, আপনি উপরে এতটুকু না বসাতে পারবেন, বাকি মানগুলো তো বসাতে পারবেন না, কারণ আপনি জানেন না এটা শেষ কোথায়। আপনি জানেন না, এই জন্য এটাকে আপনি পি বাই কিউ আকারে লিখতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ এতটুকু বুঝছেন? অর্থাৎ আমি যেই কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দশমিক সংখ্যাটা শেষ আছে সেটা মূলদ, যে দশমিক সংখ্যার শেষ নাই সেটাও মূলদ। কথা এতটুকুর মধ্যে ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যা। দেখেন, আমি বললাম 3.33333 ... অনেক পর্যন্ত আছে। অনেক পর্যন্ত আছে মানে এটা অসীম নাকি সসীম? এটা হচ্ছে অসীম সংখ্যা। কি সংখ্যা? অসীম সংখ্যা। তো আমার কথা অনুসারে অসীম সংখ্যা হলে সেটাকে পি বাই কিউ আকারে লব এবং হরের মতো করে লেখা যাবে না, এই জন্য এটা অমূলদ সংখ্যা, তাই না? কিন্তু এটা আবৃত সংখ্যা। আবৃত মানে কি? দশমিকের পরে বারবার 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 3 আসতেছে। কি আসতেছে? 3। তাহলে এটাকে আপনি ডিরেক্ট এইভাবে দিয়ে দিতে পারেন 3.3 পৌনঃপুনিক। এবার এইটা মুছে ফেলি। এই পৌনঃপুনিক মানে হচ্ছে এরপরে আরো অনেকগুলো অসীম পর্যন্ত 3 আছে, অসীম পর্যন্ত পৌনঃপুনিক। এবং এই পৌনঃপুনিকটা লিখা মাত্র, পৌনঃপুনিক যেটা আছে সেটাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। পৌনঃপুনিক যেটার মধ্যে আছে সেটাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। এই জন্য এটা মূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা হওয়ার কথা, কারণ এটার শেষ নাই। পৌনঃপুনিক মানে 3 অনেকগুলো আসবে, এটা অমূলদ হওয়ার কথা। এটার শেষ নাই, এটাকে পি বাই কিউ আকারে লিখে যাবে না। কিন্তু এটা দশমিকের পরে শুধুমাত্র 3 আসতেছে, মানে আবৃত সংখ্যা। এই জন্য এটাকে পৌনঃপুনিক দিয়ে লিখে যাবে। আর যেটাকে পৌনঃপুনিক দিয়ে লিখে যায় সেটাকে পি বাই কিউ আকারে ভাঙা যায়, আর পি বাই কিউ আকারে লিখে যায়, যে এই জন্য এটা কি মূলদ সংখ্যা। তাহলে আমি যদি আপনাকে বলি 3.14 এভাবে দিলাম, তাহলে এটা মানে কি? 3.14 অসীম। কিন্তু অসীম হলেও এটাকে এভাবে লিখে যাচ্ছে পৌনঃপুনিক দিয়ে, আর পৌনঃপুনিক দিয়ে লিখে গেছে মানে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এটার একটা রূপ আছে, এগুলো আমাদের জবের জন্য কমন না, এই জন্য করাচ্ছি না। এটাকে পি বাই কিউ আকারে লিখার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি দেখাচ্ছি না কি জন্য, কারণ এগুলো আমাদের জবে লাগে না, এই জন্য। তাহলে এটাকে পি বাই কিউ আকারে লিখা যায়, এই জন্য এটা মূলদ সংখ্যা। আচ্ছা, এবার শুনেন, আমার কথার সামারি হচ্ছে যে সংখ্যার শেষ আছে সেটা মূলদ সংখ্যা। দশমিক হোক, যে সংখ্যার শেষ আছে সেটা মূলদ সংখ্যা। যে সংখ্যার শেষ নাই, অসীম, সেটা অমূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে যে সংখ্যার শেষ নাই সেগুলোতে এটা যদি আবৃত সংখ্যা হয়, সেটা কি সংখ্যা হলে? আবৃত মানে একটার পর একটা বারবার আসতে থাকলে সেটাকে পৌনঃপুনিক দিয়ে লেখা যাবে। পৌনঃপুনিক দিয়ে লিখে গেলে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, আর পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এই জন্য সেটা মূলদ সংখ্যা। আশা করি আমি ক্লিয়ার করাতে পেরেছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফাইয়ের মান হচ্ছে অমূলদ সংখ্যা। পায়ের মানের কোনো শেষ নাই। আরেকটা হচ্ছে ই এর মান। কিসের মান? ই এর মান হচ্ছে অমূলদ সংখ্যা। এটার কোনো শেষ নেই, এই জন্য এগুলো অমূলদ সংখ্যা। আমি মূলদ অমূলদ দুইটা বিষয় আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। নিচের কোনটাই মূলদ সংখ্যা? দেখেন কোনটা মূলদ আমরা একটু দেখি। এটা √2টা আপনি ক্যালকুলেটরে মারবেন, দেখবেন যে এটার শেষ নাই, আর এটার শেষ নেই, এই জন্য এটা অমূলদ। অথবা আমি বলছি √2 এটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়? এটা পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কোনটা? আরেকটা সংখ্যার উপর স্কোয়ার করে আপনি যেটা পান। তাহলে আপনি কি আরেকটা সংখ্যার উপর স্কোয়ার করে 2কে পান? না, তাহলে 2 পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ সংখ্যার রুট করলে মানে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি না? মূলদ না, এটা মূলদ না। এটাও পূর্ণবর্গ নয়, এই সংখ্যাটা 3টাও পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মানে হচ্ছে এমন সংখ্যার উপর রুট করলে সেটা কি না? মূলদ সংখ্যা না। দেখেন এটা কি মূলদ? এটা হচ্ছে অসীম, .. মানে হচ্ছে অসীম।
অসীম মানে এটাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। কিন্তু আপনি 4 মানে কি, √4 মানে কত, √4 মানে হচ্ছে 2 মানে 2/1, তাহলে 2 মানে পি মানে 1, নিচে কিউ উপরে পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেছে, তাহলে উত্তর হবে এটা গ নাম্বার। এবার দেখেন তো, এত এর বর্গমূল মূলত নাকি কার বর্গমূল ভাইয়া, এটা একটু বুঝতে হবে, এটা একটু লজিক্যাল একটা ম্যাথ। দেখেন কিসের বর্গমূল, √289, এটার বর্গমূল মানে এটার উপরে আবার রুট, এটার বর্গমূল মানে এটার উপরে আবার রুট। তাহলে দেখেন তো, এবার এটা মানে কত, ভিতরের রুট এটা মানে কত 17 এবং বাইরে রুট। এবার √17 এটা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়? 17টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য পূর্ণবর্গ সংখ্যা নয় যে, এই জন্য এটা হবে কি অমূলদ, কারণ পূর্ণবর্গ সংখ্যার উপর রুট করলে অর্থাৎ বর্গমূল করলে সেটা অমূলদ। আচ্ছা, নিচের কোনটি মূলদ, নিচের কোনটি মূলদ দেখেন তো একটু, নিচের কোনটা মূলদ দেখেন তো, এটা মূলদ কিনা। আপনি এইটার উপরে রুট আছে, তাহলে এই রুট মানে কত, √49 মানে কত 7, আর √4 মানে কত 2, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছেন, এটা মূলদ। এবং এটা দেখেন তো, এটা আপনি নিচে 2 আছে কিন্তু উপরে যেটা আছে সেটা কি পূর্ণবর্গ না, সংখ্যাটা 3টা পূর্ণবর্গ না, এই জন্য এটা অমূলদ। এটা কি অমূলদ, এটা কিন্তু কি মূলদ, কারণ এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা হলেও এটা আবৃত, আবৃতটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এই জন্য এটাও মূলদ, এটাও মূলদ। ক উ গ উভয়ই। আচ্ছা, নিচের কোনটি মূলদ দেখেন তো, নিচের কোনটি, এটা কি 12, এটা 12টা পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা নয় যে, এর উপরে আপনি কিউব রুট 12 মেরে দেখেন, আপনি অনেক বড় একটা মান পাবেন যেটা অনাবৃত এবং যেটা শ্বাস নাই, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, এটাও হবে না, এটাও হবে না। দেখেন এটা মানে কত, কিউব √8, এটার মান কত 2, এটার মান কত, এটার মান হচ্ছে 2, এবং 2কে 2/1 ভাবে লিখে যায়, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, তাহলে উত্তর হবে কোনটা, এটা। এবার নিচের কোনটি মূলদ সংখ্যা দেখেন তো, মূলদ সংখ্যা কোনটা, এটা কি মূলদ, এটা শেষ নাই তো, এটা শেষ নাই, আর এটা আবৃতও না, তাহলে এটা কি অমূলদ। আচ্ছা, এটাও অমূলদ, এটাও অমূলদ, তাহলে মূলদ হবে কোনটা, এটা আবৃত দশমিক সংখ্যা, পৌনপুরিক আছে মানে আবৃত দশমিক সংখ্যা, এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, এই জন্য এটা হবে মূলদ সংখ্যা।